সো হ্যালো গাইস, চলে এসেছি আমরা নতুন একটা ভিডিও নিয়ে। তো আজকের ভিডিওতে আজ আমরা জেন অস্টেনের লেখা একটা দারুণ সুন্দর নোভেল প্রাইড অ্যান্ড প্রেজুডাইস, এই যে নোভেলটা তোমরা দেখতে পাচ্ছ, এই নোভেলটার কমপ্লিট সামারি আজকের এই ভিডিওর মধ্যে আমরা আলোচনা করব। তো তোমরা যদি এই নোভেলটা নাও পড়ে থাকো তো আজকের ভিডিওটা অবশ্যই তাহলে তোমরা দেখো, তাহলে ইজিলি তোমরা নোভেলের যে বেসিক সামারি সেটা খুব সহজেই বুঝতে পারবে। ঠিক আছে, চলো তাহলে শুরু করা যাক। আর চ্যানেলে যদি কেউ নতুন থাকো অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে দাও, আর যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই কিন্তু লাইক করতে ভুলো না যেন। ঠিক আছে, চলো তাহলে শুরু করা যাক আমাদের আজকের নোভেল জেন অস্টেনের লেখা প্রাইড অ্যান্ড প্রেজুডাইস। তো প্রথমেই নোভেলে প্রবেশ করার আগে আমরা জেনে নিই যে জেন অস্টেন কে ছিলেন। জেন অস্টেন ছিলেন একজন বিখ্যাত ইংলিশ নোভেলিস্ট এবং ওনার নোভেলগুলোর জন্য উনি খুব বিখ্যাত। এবার দেখো ওনার এই যে নোভেলটা রয়েছে প্রাইড অ্যান্ড প্রিজুডাইস, আগে টাইটেলটার দিকে তোমরা একটু দেখো। দেখো প্রাইড মানে কি? প্রাইড মানে আমরা কি জানি? প্রাইড মানে হচ্ছে গর্ব, তাই তো? গর্বকে আমরা বুঝি প্রাইড। এবার প্রিজুডাইস মানে হচ্ছে প্রি কনসিভড আইডিয়াকে অ্যাকচুয়ালি এখানে বোঝানো হচ্ছে, যে কোনো ব্যক্তির সম্পর্কে তোমার আগে থেকেই কোনো একটা তার সম্পর্কে চিন্তা ভাবনা বা তোমার আগে থেকে তার সম্পর্কে একটা ধারণা, সেটাকে আমরা বলি প্রেজুডাইস। তো এবার দেখো এই নোভেলটির মধ্যে আমরা যে সকল গুরুত্বপূর্ণ ক্যারেক্টারগুলো দেখতে পাবো সেগুলো সম্পর্কে একটু আগে আলোচনা করে নিই। দেখো প্রথমে আমরা দেখতে পাবো যে একটা বেনেট ফ্যামিলি বলে একটা ফ্যামিলি দেখতে পাবো, যেই ফ্যামিলির মধ্যে মিস্টার বেনেট এবং ওনার ওয়াইফ মিসেস বেনেট রয়েছেন। এবং ওই বেনেট ফ্যামিলির 5টি ডটার ছিল। সেই ডটার কে কে একটু দেখে নাও তোমরা। সেই ডটারের মধ্যে দেখো রয়েছে জেন বেনেট, এলিজাবেথ বেনেট, ম্যারি বেনেট, কিটি বেনেট এবং লিডিয়া বেনেট। ওকে, এবার দেখো তারপরে আমরা গুরুত্বপূর্ণ যে একটা ক্যারেক্টার দেখতে পাবো সেটা হচ্ছে কি, সেটা হচ্ছে মিস্টার বিংলে। এবং এই মিস্টার বিংলের 2টো সিস্টার ছিল, একটি সিস্টার বিবাহিত, আরেকটি সিস্টার তিনি হচ্ছে বিবাহিত নয়, আনম্যারিড। ওকে, আচ্ছা তারপরে আমরা দেখতে পাবো যে ওই মিস্টার বিংলের একজন খুব ক্লোজেস্ট ফ্রেন্ড ছিল, সেই ফ্রেন্ডের নাম কি? ফিটস উইলিয়াম ডার্সি। ওকে, এবং ইনি হচ্ছেন আমাদের গল্পের বলতে পারো হিরো। ঠিক আছে, আচ্ছা এরপর আমরা দেখতে পাবো জর্জ উইকম বলে একটা ক্যারেক্টার দেখতে পাবো, যিনি হচ্ছেন একজন মিলিটারি অফিসার। ঠিক আছে, এবার তারপর আমরা দেখতে পাবো হচ্ছে আর একটা ক্যারেক্টার, সেটা হচ্ছে শার্লটে লুকাস, যিনি হচ্ছে এলিজাবেথের একজন খুব কাছের ডিয়ার ফ্রেন্ড। ওকে, তারপর আমরা মিস্টার কলিন্স বলে একটা ক্যারেক্টার দেখতে পাবো, যিনি হচ্ছেন একজন ক্লার্জিম্যান। ঠিক আছে, তো মিস্টার বেনেট ফ্যামিলি প্রপার্টির মধ্যে ওনারও অধিকার রয়েছে, তো ওনাকেও আমরা দেখতে পাবো অবশ্যই। ঠিক আছে, চলো ক্যারেক্টারগুলো সম্পর্কে তোমরা জেনে গেলে, এবার চলো আমি এই সামারির মধ্যে প্রবেশ করি। দেখো, তো এখানে আমি প্রথমে একটু বলে দিই, দেখো এই আমাদের মিসেস বেনেট কিন্তু প্রথম থেকেই চাচ্ছেন যে ওনার যে 5টি কন্যা রয়েছে ওই কন্যার সাথে খুব ভালো একটা পরিবারের 5টি পরিবারের অ্যাকচুয়ালি বিবাহ দেয়া যায়, এরকম একটা চিন্তা প্রথম থেকে ওনার মধ্যে রয়েছে। তো এবার উনি জানতে পারছেন যে নেদারফিল্ড পার্ক নামে একটা জায়গা আছে, সেই পার্কে কি হয়েছে, সেই পার্কে মিস্টার বিংলে বলে একজন ওয়েলথি একজন পার্সন এসেছেন। তো এই কথাটা জানতে পেরে মিসেস বেনেট খুবই আগ্রহী হয়। উনি ভাবেন যদি ওই ওয়েলথি পার্সনের সাথে আমার কোনো একটি মেয়ের যদি বিবাহ দেওয়া যায়, তো এইভাবে একটা আমাদের গল্পটা শুরু হচ্ছে। ঠিক আছে, তো এরপর একটা ইভেন্টে সেখানে বিংলের সাথে ওই আমাদের বেনেট ফ্যামিলির জেনের দেখা হয়, এবং দেখা হতেই দুজনেই দুজনকে খুব একদম মন থেকে ভালোবাসতে শুরু করে। এবং তখন হচ্ছে ওই আমাদের বিংলের সাথে তার যে ফ্রেন্ড ডার্সিও ছিল, ডার্সির কিন্তু এলিজাবেথের প্রতি কোনোরকম কোনো অ্যাকচুয়ালি পছন্দ ছিল না প্রথমের দিকে। কারণ কি? কারণ গোটা সমাজের মানুষ মনে করে ডার্সি নাকি সহজে কারোর সাথে কথা বলতে চায় না। ঠিক আছে, তো এবার আমাদের ডার্সিও এলিজাবেথের সাথে কোনোরকম কোনো অ্যাকচুয়ালি তার প্রতি আকর্ষণ দেখায়নি, কিন্তু ধীরে ধীরে ডার্সির এলিজাবেথের বিউটির প্রতি খুবই ব্যাপকভাবে অ্যাট্রাক্টেড হয় এবং এলিজাবেথের ইন্টেলিজেন্সের প্রতি। কিন্তু এলিজাবেথের কোনোই ইচ্ছে ডার্সির প্রতি নেই। এরপর আস্তে আস্তে নোভেলের মধ্যে আমরা দেখতে পাবো হঠাৎ একটি বৃষ্টিতে জেন আটকে পড়ে।
যার জন্য সে অসুস্থ হয়ে পড়ে এবং সে অ্যাকচুয়ালি ওই মিস্টার বিংলির সাথে দেখা করতে যাচ্ছিল। তো সেই সময় কি হয়, সে তারপরে তার যে সিস্টার এলিজাবেথকে চিঠি লেখে যে আমার এখানে আয়, এসে আমার একটু টেক কেয়ার করিস। তো তখন এলিজাবেথ সেখানে যায় এবং যে জেনে দেখাশোনা করে এবং সেখানে বিংলে সিস্টারদের সাথে তার দেখা হয় এবং তারা খুবই রুড এবং সবসময় অ্যাকচুয়াল বিশেষ করে ক্যারোলাইন বিংলে অর্থাৎ হচ্ছে বিংলের হচ্ছে একজন সিস্টার, তো ওই সিস্টার ডার্সিকে খুব পছন্দ করে এবং সে চায় যে এলিজাবেথের সাথে ডার্সির যেন কোনোরকম কোনো সম্পর্ক স্থাপন না হয়। তো ওই জন্য সবসময় ক্যারোলাইন বিংলে সবসময় এলিজাবেথকে ডার্সির কাছ থেকে দূরে রাখার চেষ্টা করে। এবং ইতিমধ্যেই মিস্টার কলিন্স একজন পম্পাস ক্লার্জিম্যান, যিনি কি হয় এই আমাদের বেনেট ফ্যামিলিতে আসেন। কেন আসেন? উনি বিবাহের জন্য আসেন, একটি ম্যারেজেবল ডটার বিবাহ করবেন বেনেট ফ্যামিলি, সেই জন্যই। এবং তারপরে এলিজাবেথের সাথে আর একজন মিলিটারি অফিসারের দেখা হয়, তার নাম ওয়েকহাম। উইকহাম এলিজাবেথের সাথে দেখা হয় এবং উইকহাম এলিজাবেথকে ডার্সির সম্পর্কে বিভিন্ন রকমের অতীতের ভুল ঘটনা বলতে থাকে এবং যার ফলে কি হয়, যার ফলে এলিজাবেথের মধ্যে যে একটা প্রিজুডাইজ যে আইডিয়াগুলো রয়েছে আমাদের অ্যাকচুয়ালি ডার্সির প্রতি, সেটা আর এবং ওই সময় মিস্টার কলিন, যিনি এলিজাবেথের ফ্রেন্ড শার্লট লুকাসকে প্রপোজ করেন এবং আমাদের শার্লট লুকাস উনিও অ্যাকসেপ্ট করেন, কোনো ভালোবাসার জন্য নয়, অ্যাকচুয়ালি ওনার ফাইন্যান্সিয়াল সিকিউরিটির জন্য। সেই জন্য উনি বিবাহ করেন কাকে, হচ্ছে কলিন্সকে। এরপর মিস্টার বিংলের সিস্টার ক্যারোলাইন উনি ইনফর্ম করলেন জেনকে একটা লেটারের মধ্য দিয়ে দ্যাট বিংলে সে লন্ডন চলে গেছে এবং সে আর এখানে আর অ্যাকচুয়ালি ফিরবে না। এবং এরকম একটা কথা জানায় যে তার ভাইয়ের সাথে জর্জিয়ানা হচ্ছে ডার্সির সিস্টার, তার সাথে বিয়ে হবে বলে এরকম একটা ভাবনা চিন্তা চলছে। তো এই লেটারটা কথা জানতে পেরেই জেন খুব ব্যাপকভাবে আঘাত পায় এবং এলিজাবেথ এই কথাটা জানতে পেরে এলিজাবেথ এটা নিশ্চিত বলে মনে করে যে ডার্সি এবং ক্যারোলাইন দুজনে মিলে বিংলে এবং জেনের যে সম্পর্ক সেটা কিভাবে ভাঙতে হয় তারা খুব ভালোভাবেই তারা জানে। বেনেট ফ্যামিলির হচ্ছে একটি আন্ট এবং একটি আঙ্কেল ছিলেন, তার নাম হচ্ছে মিস্টার গার্ডিনার এবং মিসেস গার্ডিনার। মিস্টার গার্ডিনার এবং মিসেস গার্ডিনার জেনকে লন্ডনে ডাকেন এবং ওনারা আশা করেন যে লন্ডনে আসলে হবে হয়তো উনি আর সেই অতীতগুলো নিয়ে চিন্তা ভাবনা করবেন না। এবং এলিজাবেথ হঠাৎ যখন রাস্তা দিয়ে হাঁটছিলেন সেই সময় ডার্সি তার সাথী হয় এবং হাঁটতে হাঁটতে ডার্সি এলিজাবেথকে তার মনের কথাটা জানায় এবং তাকে তার ভালোবাসার প্রপোজাল তাকে দেয় এবং ইতিমধ্যে এলিজাবেথ আরও বেশি পরিমাণে রেগে যায় এবং ডার্সিকে বলতে থাকে যে তুমি একজন মিথ্যেবাদী লোক, কারণ তুমি আমার জেনের এবং হচ্ছে মিস্টার বিংলের যে সম্পর্ক সেটা তুমি ভেঙেছ এবং এমনকি তুমি উইকহামের সাথেও খুব বাজে একটা খারাপ ব্যবহারও করেছ। ডার্সি কোনো রকম কোনো কথা বলে না, সেখান থেকে চলে যায়। একটা লেটারের মধ্য দিয়ে ডার্সি বলে যে আমি কোনো রকম কোনো ভুল কাজ করিনি এবং বলছে যে উইকহাম তোমাকে যে কথাগুলো বলেছে সে আসলে একজন মিথ্যেবাদী, কারণ উইকহাম হচ্ছেন একজন খুব বাজে লোক যে প্রচুর পরিমাণে টাকা অর্থ অপচয় করে এবং যার জন্য পরবর্তীকালে আমার কাছ থেকে অর্থ চেয়েছিল কিন্তু আমি দিইনি, সেই জন্য আমার প্রতি উইকহামের এরকম একটা মানসিকতা রয়েছে। এবং এলিজাবেথ লেটারটা পড়া মাত্রই বুঝতে পারেন যে ডার্সিকে ওনার ভুল ভাবাটা ঠিক হয়নি। তারপরে উনি ফিরে আসেন এবং এইভাবে আস্তে আস্তে জেন এবং হচ্ছে মিস্টার বিংলের সম্পর্কটা আরও আবার আগের মতোভাবেই ঠিক হতে থাকে। তো এরকম একটা এলিজাবেথ একটা ট্রিপে গিয়েছিল এবং সেই ট্রিপে হঠাৎ করে একটা লেটার উনি পান এবং সেই লেটারে জানতে পারেন যে ওনার বোন লিডিয়া উইকহামের সাথে পালিয়ে গেছে। এরকম একটা স্ক্যান্ডেল যদি
গোটা সমাজের মানুষ জানতে পেরে যায়, তাহলে ওই ডটারদের ভবিষ্যৎ খুব একটা খারাপ পর্যায়ে পৌঁছবে। তাই জন্যই বেনেট ফ্যামিলি লন্ডনে লিডিয়াকে খোঁজার চেষ্টা করে। এই সময় মিস্টার গার্ডিনার উনি জানতে পারেন যে উইকহাম ডিমান্ড করছে যে লিডিয়াকে সে বিবাহ করতে পারে, তার যে সকল ডেটসগুলো রয়েছে বা ধারগুলো যেগুলো রয়েছে সেগুলো যদি তারা মিটিয়ে দেয় তাহলে অবশ্যই লিডিয়াকে বিবাহ করবে। এবং বেনেট ফ্যামিলি মনে করে যে মিস্টার গার্ডিনার ওনারা হচ্ছে ওই উইকহামের ডিমান্ডটা পূরণ করতে পারবে। তো তারপরে লিডিয়া এবং উইকহাম খুব তাড়াতাড়ি ফিরে আসে এবং তাদের ভালোভাবেই বিয়ে ঠিকঠাকভাবেই হয়। এবং এলিজাবেথ পরবর্তীকালে জানতে পারলেন যে উইকহামকে টাকা দিয়েছে মিস্টার গার্ডিনার নয়, ডার্সি। তখন ডার্সির প্রতি তার আরও বেশি পরিমাণে যে ভালোবাসা সেটা আরও বেশি পরিমাণে বাড়তে থাকে। তারপরে ডার্সি এবং হচ্ছে মিস্টার বিংলে ওনারা নেদারফিল্ডে ফিরে আসেন এবং তারপরে ডার্সিকে কাজের সূত্রে লন্ডনে চলে যেতে হয়। হঠাৎই লেডি ক্যাথারিন উনি এলিজাবেথের সাথে দেখা করেন এবং দেখা করে বলেন যে ডার্সিকে বিবাহ না করতে, কিন্তু এলিজাবেথ প্রত্যাখ্যান করে। এবং যখন ডার্সি ফিরে আসে তখন ডার্সি পুনরায় এলিজাবেথকে তার বিবাহের প্রস্তাব দেয়, তখন এলিজাবেথ সেটা অ্যাকসেপ্ট করেন। এবং তারপর পরবর্তীকালে সময়ের সাথে সাথে তারা বুঝতে পারে যে এলিজাবেথের যে প্রিজুডাইজ আইডিয়া ডার্সির প্রতি ছিল সেটা ভুল, যার জন্যই তাকে অন্ধ করে রেখে দিয়েছিল। এবং তেমনইভাবে ডার্সির যে একটা গর্ব, যে প্রাইড, সেই প্রাইডই তাকে অ্যাকচুয়াল এলিজাবেথের কাছ থেকে দূরে রেখেছিল। তো এই জন্যই দেখো জেন অস্টেন এই নোভেলটার টাইটেল দিয়েছেন প্রাইড অ্যান্ড প্রিজুডাইস। এবং পরবর্তীকালে বোথ কাপলসেরই বিবাহ হয় এবং খুব ভালো একটা এন্ডিং আমরা দেখতে পাই এই নোভেলটিতে। ওকে, তো এই ছিল আমাদের আজকের নোভেল জেন অস্টেনের প্রাইড অ্যান্ড প্রিজুডাইস। এই নোভেলটা রিলেটেড যদি কারো কোথাও কোনো ডাউট বা কোয়ারি থাকে অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট সেকশানে জানাতে পারো।